আচ্ছা, আপনাদের কার কার ধৈর্য আছে আজকের এই সেশনের শুরুতে বলতে চাচ্ছি। বিকজ ধৈর্য না থাকলে আসলে লার্নিং করা খুব কঠিন। দেখুন, ভ্যাট একসময় আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল আইসিএমএ তে যখন পড়তাম ইন আর্লি 2002, 3, 4 এই সময়টাতে আপনার হচ্ছে যে ভ্যাট নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। এবং বেশ কিছু সময় আমি পড়িয়েছি স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে। বাট ভ্যাটের যে নতুন আইন 2012 আসছে, সেটার পরে কিন্তু আমার কাজ করা একটু কম হচ্ছিল। সো আপনাদের রিকোয়েস্টে আমাদের আমার সিএ ফার্মে 3জন প্রফেশনাল আছে যারা ভ্যাট নিয়ে কাজ করেন, বাট আমি নিজে নিজের জন্য লার্নিংটা বাড়িয়ে দিয়েছি, প্রতিদিন পড়ছি এবং আপনাদের জন্য সিম্পলিফাইড ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ধৈর্যের কোশ্চেনটা এই জন্য বললাম যে ইফ ইউ হ্যাভ নট এনি পেশেন্স, তাহলে আসলে এই খুব কষ্টকর হবে। আমি আপনাদের জন্য ছোট ছোট 2-3 মিনিটের যে ভিডিওগুলো বানাচ্ছি, প্রায় 50টা, মোর দ্যান 50 ভিডিও ইনশাল্লাহ করব। সো আমি আশা করি যে আপনারা সেই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আজকে একটা কমেন্টস করবেন যে আসলে আপনারা এর থেকে কোনো লাভবান হচ্ছেন কিনা। সো অ্যাজ ইউজুয়াল, ভ্যাট রেজিস্ট্রেশনের উপরে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটি ছিল প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম আপনার ওয়েবসাইটে ঢুকে। বাট ভ্যাট রেজিস্ট্রেশনে কিছু ইন্টারেস্টিং তথ্য না জানলে আপনাদের জন্য খুব কঠিন হবে। ফার্স্ট অফ অল, আমি আজকে প্রেজেন্ট করছি মোহাম্মদ শফিকুল আলম, চেয়ারম্যান বিসলিউশন পিএলসি এবং ম্যানেজিং পার্টনার এন্ড সিও শফিকুল আলম কোম্পানি। সো আপনাদের কয়েকটা বেসিক কোশ্চেন আগে করতে হবে। এই কোশ্চেনগুলো না করলে কিন্তু আপনি ভ্যাটের আসলে টার্নওভার টার্নওভার অনুযায়ী আপনি কি রেজিস্ট্রেশন করতে হবে টার্নওভার ট্যাক্সের জন্য, নাকি আপনি মেইন ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। সো ফার্স্ট কোশ্চেন ইজ, আপনারা, আমি বলেছিলাম যে 3টা শিডিউল আছে। শিডিউল ফার্স্ট শিডিউল হচ্ছে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবা, অর্থাৎ আপনি যে আপনি যেসব পণ্য এবং সেবার ব্যবসা করলে আপনাকে ভ্যাট দিতে হবে না, তাদের ভ্যাট রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। আর তফসিল, তৃতীয় তফসিলে আছে ইম্পোর্ট স্টেজে, ইম্পোর্টের পর আমদানি এবং সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক, সরি, দ্বিতীয় তফসিলে আছে হচ্ছে আমদানি এবং সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ এবং সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ। এই দুটো থাকলে তো ডেফিনেটলি আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। আর তৃতীয় যে তফসিল, অর্থাৎ সেখানে আপনার আপনার ছোট রেটে আছে, অর্থাৎ 5, 7, 7.5, 10 এবং হচ্ছে স্পেসিফিক কিছু আছে যেটা 15% লেস, টন ওয়াইজ অথবা কেজি ওয়াইজ বা এই ধরনের মাপ আছে। সো যেটি বলছিলাম, সো এই কোশ্চেনগুলো করলে ওই শিডিউলগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পণ্যটি রেজিস্ট্রেশন করতে হবে কিনা। সেটি করলে কি মেইন ভ্যাটে রেজিস্ট্রেশন করতে হবে, নাকি আপনি টার্নওভারে করলেও চলবে। সো ফার্স্ট কোশ্চেন, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা নিয়ে আপনি ব্যবসা করছেন কিনা, যেটা সেকেন্ড তফসিলে দেখালাম। যদি ইয়েস হয় তাহলে একরকম, যদি না হয় তাহলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। যদি ইফ দিস অ্যান্সার অফ দিস কোশ্চেন ইজ নো, দেন হচ্ছে টেন্ডার বা কার্যাদেশ অংশগ্রহণকারী, অর্থাৎ টার্নওভার যাই হোক না কেন, আপনি টেন্ডারে জয়েন করবেন, টেন্ডারে পার্টিসিপেট করবেন কি করবেন না। যদি না হয়, এর উত্তর যদি না হয়, আমদানি বা রপ্তানি করছেন না, যদি উত্তর না হয়, করযোগ্য টার্নওভার 3 কোটি বা তার বেশি না, এরকম যদি এই কোশ্চেনের অ্যান্সারও যদি না হয়, তৃতীয় তফসিলের মাধ্যমে নির্ধারিত হারে কর পরিশোধ করতে হবে, এটারও যদি উত্তর না হয়, অর্থাৎ তৃতীয় তফসিলে কি আছে আমি আগের দিন বলেছিলাম, সেটি হচ্ছে যে 15%-এর নিচের রেট, সেটা 10, 7.5, 5 এবং কখনো কখনো টন ওয়াইজ বা আপনার হচ্ছে যে বিভিন্ন মেট্রিক টন বা অন্য মাপের বেসিসে স্পেসিফিক যে ভ্যাট দিতে হয়। যেমন আপনার রড সিমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রডের ক্ষেত্রে প্রযোজ্য, পেপারের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো যদি হয় এবং সাধারণ আদেশ যেটা হচ্ছে 17-19 বা এসআরও 141-এর অন্তর্ভুক্ত পণ্য না, এরকম যদি হয়, এগুলো সবগুলোর অ্যান্সার না হলে আপনাকে আসলে ভ্যাটের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না অথবা প্রয়োজন নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, যে প্রয়োজন হলে কিন্তু আপনি মানে নিজের প্রয়োজনে আপনি নিতে পারবেন। ধরেন এর কোনোটা, সবগুলোর উত্তরই না, সবগুলো কোশ্চেনের অ্যান্সার না, তারপরেও আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে চাচ্ছেন, দিস ইজ এ ভলেন্টারি রেজিস্ট্রেশন। এটি যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে 1 বছর মিনিমাম কন্টিনিউ করতে হবে, 1 বছর আগে আপনি ক্যান্সেল করতে পারবেন না। দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। সেকেন্ড হচ্ছে, আমি শিডিউলগুলো বলেছি, এরপরে আমি আগেরটাই ঠিক উল্টা কোশ্চেন, সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করেন কেনা, ইয়েস, তাহলে আপনাকে আপনার কিন্তু ইয়ে করতে হবে, আপনাকে হচ্ছে যে ডেফিনেটলি আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। টেন্ডার বা কার্যাদেশ, অর্থাৎ টেন্ডারে পার্টিসিপেট করলে নিতে হবে। আমদানি রপ্তানি করছেন,
আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। করযোগ্য টার্নওভার 3 কোটি বা তার উপরে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। তৃতীয় তফসিলের মাধ্যমে নির্ধারিত হারে মূসক পরিশোধ করতে হবে, যদি ইয়েস হয় নিতে হবে। সাধারণ যে এসআরও আদেশ যেটা আছে আমরা জানি, এসআরও সাধারণ আদেশ 17/19 বা এসআরও 141 21 সালের অন্তর্ভুক্ত যদি সেবাপন্ন হয়, তাহলে আপনাকে ডেফিনেটলি আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার এখানে আবার গভর্নমেন্ট একটা আপনার যে মেইন বই, আপনার মেইন বইয়ের আপনার দেখলে বুঝবেন যে এখানে সেকশন 4 এর সাবসেকশন 2 এর সাবসেকশন হচ্ছে সম্ভবত ঘ। এখানে বলা আছে কিছু পণ্যের তালিকা দেয়া আছে, আমি একটু পরেই দেখাচ্ছি, পরের স্লাইডে আছে। সেগুলো থাকলে আবার আপনাকে আসলে টার্নওভার ট্যাক্সের আন্ডারে যাবেন না, মেইন ট্যাক্সে যেতে হবে। তাহলে জেনারেল কথাটা আগে শিখি। সেটি হচ্ছে আপনার আমি একটু আপনাকে দেখাই দিই, সেটা হচ্ছে এটা পরে দেখাচ্ছি। আগে দেখাই হচ্ছে যে আপনার জেনারেল কথাটা আগে বলি, তারপরে হচ্ছে এক্সেপশনটা বলি। সেটি হচ্ছে যে আপনার যদি আপনার 1 কোটি টাকা, মানে 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত যদি আপনার টার্নওভার হয়, তাহলে নর্মালি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার প্রয়োজন হবে না। নর্মালি এটা একটা নর্মাল থ্রেশহোল্ড, তারপর এক্সেপশন গুলো বুঝাচ্ছি। সেকেন্ড হচ্ছে 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকার ভিতর যদি হয়, তাহলে আপনাকে এনলিস্টমেন্ট করতে হবে, যেটা টার্নওভার ভ্যাটের আন্ডারে এনলিস্টমেন্ট করতে হবে। আর 3 কোটি টাকার উপরে গেলে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। টার্নওভার ট্যাক্সের আন্ডারে আপনি পড়বেন না, আপনাকে সরাসরি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। এটি ছিল সাধারণ একটা কথা, বাট এটা আবার একটু একটা এসআরও দিয়ে, সেটা হচ্ছে সাধারণ আদেশ, জেনারেল অর্ডার, সরি, সাধারণ আদেশ 17/মূসক 2019-এর আপনার জুলাই 17 জুলাই 2019 সালে বলা আছে যে নিচে বর্ণিত যে কোনো ব্যবসা করলে আপনাকে আসলে টার্নওভার ভ্যাটের রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না, মানে এনলিস্টমেন্ট হবে না, আপনাকে রেজিস্ট্রেশনই করতে হবে। সো এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে আমি দেখেছি প্রায় 3টা টেবিল আছে, টেবিল 1, 2, 3। এই ডিটেলটা আপনার চাইলে, আপনি যদি চান, আমি আপনাকে এই এসআরওটাও আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা অন্য জায়গায় দিয়ে দিব। সেখানে হচ্ছে কি বলা হচ্ছে যে প্রায় আপনার 60টা 65টা পণ্য আছে যেগুলোর ব্যবসা করলে আসলে আপনাকে টার্নওভার ট্যাক্স না, সরাসরি টার্নওভার ভ্যাট না, আপনাকে সরাসরি এনলিস্টমেন্ট না, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এটি গেল সাধারণ কথাবার্তা। এবার আপনি আসেন যে একটা সিম্পল কথা বলি, যে তালিকাভুক্তি বা টার্নওভারের জন্য এনলিস্টমেন্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আর মূল ভ্যাটের রেজিস্ট্রেশন নিলে কি ঘটে। টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে আপনার টার্নওভার ট্যাক্স হচ্ছে মাত্র, মানে ভ্যাট, টার্নওভার ট্যাক্স বা ভ্যাট হচ্ছে 4%। টার্নওভারের লিমিট হচ্ছে 50 লাখ টাকার উপর থেকে শুরু হবে এবং 3 কোটি টাকার নিচ থাকতে হবে ফার্স্ট। আর এখানে যেখানে টার্নওভার ট্যাক্সের 4% আর ভ্যাটের ক্ষেত্রে জেনারেলি 15%, আর থার্ড শিডিউলে রিডিউস রেটে 5, 7.5 এবং 10% হতে পারে, অর্থাৎ 5 থেকে 15% রেটটা হচ্ছে আপনার জেনারেল রেজিস্ট্রেশন আন্ডারে বিভিন্ন ক্ষেত্রে এটা হবে। আর টার্নওভার ট্যাক্সের এটা 4%। সেকেন্ড হচ্ছে টার্নওভারের লিমিট 50 লাখ টাকা থেকে শুরু 3 কোটি টাকা পর্যন্ত, আর 3 কোটি টাকার উপরে হলে আপনার হচ্ছে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আপনার টার্নওভারের ক্ষেত্রে চালান হচ্ছে 6.9, আমরা যেটা 6.3 দেখি, আমরা 6.3 যেটা দেখি গতানুগতিক সবসময় আমাদের, ইভেন আমরা মিষ্টি কিনতে গেলেও যে মূসকটা দেখি, যে চালানটা দেখি বা যে ইনভয়েসটা দেখি, সেটি হচ্ছে 6.3। বাট টার্নওভারে এনলিস্টমেন্ট যাদের ভ্যাটের, যেমন ধরেন আপনি যদি রড কিনেন, হ্যাঁ, অথবা পেপার কিনেন বাল্কে, তাহলে সেটার ক্ষেত্রে আপনি সেই মূসকটা দিবে হচ্ছে 6.9। তারপরে হচ্ছে তালিকাভুক্তির ক্ষেত্রে, মানে টার্নওভার ভ্যাটের ক্ষেত্রে আপনার রিটার্ন ফর্ম জমা দিতে হবে 9.2। আর আমরা আগের দিনে আপনি ক্লিয়ার করেছিলাম মেইন ভ্যাটের যে সিরিয়াল ওখানে আছে, দেখবেন রিটার্ন ফর্ম হচ্ছে 9.1। এখানে রিবেট নেওয়া যায় না, অর্থাৎ আপনি যে ইনপুট রিবেট নিতে পারবেন না। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে যদি 15% রেটে আপনি ট্যাক্স দেন, তাহলে আপনি এটা ইনপুট রিবেটটা নিতে পারবেন। সো এইটাই হচ্ছে মোটামুটি দুটোর ডিফারেন্স। আমি নেক্সট দিনে আশা করি যে আপনাদেরকে আমি হয়তো যেটি করতে পারবো সেটি হচ্ছে এই ভ্যাটের রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্টের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, এটি ডিফারেন্ট বিজনেস অর্গানাইজেশন জন্য ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট আছে, সেই এনলিস্টমেন্ট রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, টেক কেয়ার।